বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যে নিপীড়ন, সেই নিপীড়ন এই ইউনূস আমলে তা সর্বাধিক এবং তা পাকিস্তানের থেকেও কয়েক গুণ বেশি। এই পরিসংখ্যান দেওয়া হচ্ছে কোথায়? লোকসভায় বিদেশ মন্ত্রকের তরফ থেকে একেবারে পরপর সাল উল্লেখ করে বলা হচ্ছে যে এই বছর 8ই ডিসেম্বর পর্যন্ত কত ঘটনা ঘটেছে, হিন্দু নিপীড়নের ঘটনা কত ঘটেছে, তার আগের বছর কত, এরকমই পরিসংখ্যান দিয়ে জানানো হয়েছে। আপনাদেরকে জানাবো 2023-এ 302টি এরকম মামলা হয়েছে যেখানে হিন্দু নিপীড়নের ঘটনা ঘটেছে। 2022-এ 47টি এরকম ঘটনা ঘটেছে। আর চলতি বছর 8ই ডিসেম্বর পর্যন্ত আক্রমণের ঘটনা ঘটেছে বাংলাদেশে 2200টি। এই পুরো বিষয় নিয়ে আমরা আরো জানবো, কথা বলবো। রাজীব চক্রবর্তী আমাদের দিল্লির প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রাজীব, বিদেশ মন্ত্রকের তরফ থেকে আজকে একেবারে পরিসংখ্যান তুলে দেওয়া হয় গোটা বাংলাদেশ জুড়ে যে নৈরাজ্য, যেখানে সংখ্যালঘুদের ওপর বারবার আক্রমণ, বাড়িঘর তছনছ করা হচ্ছে, লুটপাট চালানো হচ্ছে, তার একটা হিসেব দেওয়া হয়েছে আজকে যে কত সংখ্যা। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে তার যে হিসেব আমরা তুলে ধরছি বা যে হিসেব সামনে এসেছে বা যে হিসেব আজকে লোকসভায় বিদেশ মন্ত্রকের তরফ থেকে দেওয়া হয়েছে, সেই হিসেব শুধুমাত্র বাংলাদেশের দূতাবাসের কাছে থাকা তথ্য, অর্থাৎ যেটুকু সামনে এসেছে সেটুকুই। এর নিরিখেই চক্ষু চড়ক গাছ হওয়ার মতো তথ্য সামনে এসেছে। ইউনূস জামানায় সাম্প্রতিক সময়ের রেকর্ড সংখ্যায় পৌঁছেছে বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা, যা পাকিস্তানের তুলনায় অনেক অনেক বেশি। আজকে লোকসভায় লিখিত প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের এই তরফে এই বক্তব্য জানানো হয়েছে। তোমাকে পরিসংখ্যানটা জানিয়ে রাখি যে 2024 সালের 8 ডিসেম্বর পর্যন্ত সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা ঘটেছে 2200টি। 2023 সালে যা ছিল 302টি, অর্থাৎ গত বছর যেখানে 302টি আক্রমণের ঘটনা ঘটেছে, সেখানে একেবারে এবছর ভারতীয় দূতাবাসের কাছে যে তথ্য আছে তা হলো 2200টি এবং 2022 সালে যা ছিল মাত্র 47টি। অর্থাৎ ব্যাপক হারে বেড়েছে নির্যাতন, আক্রমণের ঘটনা। এবং বাংলাদেশের তুলনায় পাকিস্তানের মাটিতে হিন্দু এবং বাকিদের উপরে আক্রমণের সংখ্যা কিন্তু যথেষ্ট কম। পরিসংখ্যান অনুযায়ী 2024 সালে অক্টোবর পর্যন্ত পাকিস্তানের সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা ঘটেছে 112টি। আবারও জানিয়ে রাখি, যেখানে পাকিস্তানে অক্টোবর পর্যন্ত আক্রমণের ঘটনা ঘটেছে 112টি, সেখানে বাংলাদেশে 2200টি। বিভিন্ন সংখ্যালঘু এবং মানবাধিকার সংগঠনের দেওয়া তথ্য থেকেই কিন্তু এই পরিসংখ্যান এসেছে, এমনটাই লোকসভায় আজকে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ঢাকায় বিদেশ সচিব পর্যায়ের যে বৈঠক হয়েছে, নয়াদিল্লির তরফ থেকে সেখানে কড়া বার্তা দেওয়া হয়েছে এবং প্রতি মুহূর্তে ঢাকায় যে ভারতীয় দূতাবাস রয়েছে তারাও এ বিষয়ে কাজ করছে যাতে নির্যাতনের ঘটনা কম হয়, যাতে নির্যাতনের ঘটনা না হয়। কিন্তু পাকিস্তানের অভ্যন্তরে সংখ্যালঘুদের উপরে আক্রমণের ঘটনা নিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারত প্রয়োজনীয় পদক্ষেপ করেছে, কিন্তু বাংলাদেশের ভেতরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে যথেষ্ট উদ্বেগে রয়েছে ভারত। একদমই রাজীব, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আমরা এই বিষয় নিয়ে আরো কথা বলবো, কারণ ভারত এই বিষয়টা অ্যাড্রেস করেছে এবং ভারত যে চুপ করে বসে থাকবে না, এই বিষয়ে আন্তর্জাতিক স্তরে পদক্ষেপ করা হবে, এই কথাও কিন্তু বলা হয়েছে। পুরো বিষয়টা নিয়ে আরো জানবো, আমরা কথা বলবো। সব্যসাচী চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে। সব্যসাচী, এই যে গোটা বাংলাদেশ জুড়ে যে নৈরাজ্যের ছবি প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে ছবিগুলো আসছে, যেখানে রাধারমন দাস, কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট, তিনি জানাচ্ছেন যে হিন্দুরা সেখানে আতঙ্কিত, হিন্দুদের ধরে ধরে মারা হচ্ছে, লুটপাট চালানো হচ্ছে এবং 2022, 23 এবং 24 সালে যে পরিসংখ্যান, সেটা যথেষ্ট চিন্তার, উদ্বেগের। একদমই। এবং পাকিস্তানকে যখন বাংলাদেশ ছাপিয়ে যায় শুক্লা, সেটা আরো বেশি উদ্বেগের, কারণ গত বছর যেখানে 300-র আশেপাশেই সংখ্যালঘুদের উপর নির্যাতনের সংখ্যাটা ছিল, সেটা এখন 2000 ছাপিয়ে গিয়েছে। অর্থাৎ ইউনূস সরকার সংখ্যালঘু নির্যাতনে সবাইকে ছাপিয়ে গিয়েছে। যে সরকার সংখ্যালঘুদের সুরক্ষার কথা বলেছে, সেই সরকারের আমলে সব থেকে বেশি সংখ্যালঘু নির্যাতন। সংসদে দাঁড়িয়ে রাষ্ট্রমন্ত্রকের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী আজ সরাসরি এ কথা একেবারে হিসেব দিয়ে জানিয়েছেন এবং নির্দিষ্টভাবে তিনি জানিয়েছেন বেশ কিছু জায়গায় যেখানে হিন্দু মন্দিরের ওপরে হামলা হয়েছে, সাতক্ষীরায় যশোরেশ্বরী মন্দির, জগন্নাথ মন্দিরে ভাঙচুর, এরকম একাধিক মন্দিরে ভাঙচুর, হামলা, চুরি, এই ধরনের ঘটনা ঘটেছে। তার তীব্র নিন্দা জানিয়েছে ভারত এবং গোটা বিষয়ে যে সংখ্যালঘু নির্যাতনে কিভাবে মুখ চেপে দেওয়া হচ্ছে, গলা চেপে ধরা হচ্ছে, আজকে সনাতনী জোটের তরফ থেকেও বার্তা দেওয়া হয়েছে, যেখানে আজকে প্রেস ক্লাবে তাদের সাংবাদিক বৈঠক করার কথা
ছিল, পরিবর্তিত পরিস্থিতিতে তাদের পরিস্থিতি কি, কতটা নির্যাতিত তারা, সেটা বলার চেষ্টা করেছিলেন তারা বিবৃতি দিয়ে জানিয়েছে প্রথমে প্রেস ক্লাবে তাদের অনুমতি দেয়া হলো, পরে তাদের সেই অনুমতি খারিজ করে দেওয়া হয়। কোনো সংবাদ মাধ্যম বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে একটা কথা বলার সাহস পাচ্ছে না। এমনকি এই যে সম্মিলিত সনাতনী জোট, তাদের তরফ থেকে যদি কোনো সাংবাদিক বৈঠক করা হয়, যদি কোনো বার্তা পৌঁছে দেওয়ার হয়, সেখানেও পর্যন্ত তাদের কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। এবং ইউনূস কি করছেন? D8 সম্মেলন কায়রোতে রয়েছেন, পাক প্রধানমন্ত্রীর সঙ্গে গলাগলি করছেন, তাদের সঙ্গে বৈঠক করছেন। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের আতাত এবং তার জেরে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, ভারত বিদ্বেষী জিগির, এই আপাতত বাংলাদেশের ভবিষ্যৎ। শুক্লা, ধন্যবাদ শুভসচি আমাদের সঙ্গে থাকার জন্য। কারণ আপনারা জানেন যে গোটা বাংলাদেশ জুড়ে যেভাবে নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়ে রয়েছে এবং তার দিকে কড়া নজর রাখা হচ্ছে, অবশ্যই দিল্লির তরফ থেকে প্রত্যেকটা বিষয় দেখা হচ্ছে। যে পরিসংখ্যানগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরলাম 2022, 23 এবং 24 সালে, যেটা আপনারা দেখতেও পাচ্ছেন, 2022 সালে 47টি এরকম ঘটনা ঘটেছে, 2023 সালে 302টি এরকম ঘটনা ঘটেছে এবং এবছর চলতি বছরে 8ই ডিসেম্বর পর্যন্ত এরকমই আক্রমণের ঘটনা ঘটেছে 2200টি। আর সেটাই যথেষ্ট উদ্বেগের, আশঙ্কার এবং পুরো বিষয়টার দিকে নজর রাখছে দিল্লি এবং আন্তর্জাতিক মঞ্চে ভারত প্রয়োজনীয় পদক্ষেপ করছে, এমনটাই দাবি করা হয়েছে বিদেশ মন্ত্রকের তরফ থেকে। এই পরিসংখ্যান লোকসভায় একেবারে লিখিত প্রশ্নের উত্তরে জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফ থেকে। বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং তিনি এই কথা জানিয়েছেন। পদ্মা পারে হিন্দু নিপীড়ন ক্রমশ কিন্তু বাড়ছে এবং তার পরিসংখ্যানও কিন্তু তুলে ধরছে ভারত, এবং ভারত যে চুপ করে বসে থাকবে না সেটাও কিন্তু বারবার করে বুঝিয়ে দেওয়া হচ্ছে। কলকাতা ইসকনের মুখপাত্র তথা ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি ঠিক কি বলেছেন শোনাবো। বলার কিছু নেই, আমরা রোজ সকালে হলেই এটা এরকম খবর পাচ্ছি, রোজের এটা হয়ে গেছে। কোথায় মন্দির ভাঙা হচ্ছে, কোথায় লোককে আক্রান্ত করা হচ্ছে, মারধর করা হচ্ছে, ব্যবসায়ীদেরকে মারা হচ্ছে। এটা খুব আনফর্চুনেট। এ থেকে আমরা কি বলতে পারবো, পুরো বিশ্ব, গোটা বিশ্ব বাংলাদেশকে বলার চেষ্টা করছে কি যেটা এটা অত্যাচারটা হচ্ছে এটা এখন থামার দরকার। তো আমরা এটাই আশা করব কি বাংলাদেশ গভর্নমেন্ট যারা এরকম কাজ করছে ওদেরকে অ্যারেস্ট করবে, আটক করবে। আর এটা এখন থামার দরকার। 100 থেকেও বেশি দিন হয়ে গেছে। রোজ এরকম খবর পেলে কি বলবো, ওখানকার যে মাইনরিটিজ আছে ওরা আতঙ্কে রয়েছে। তো এটাই আশা করি কি এটা থামবে এখন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সহযোগী তার একটি পোস্ট, এবং সেই পোস্টের পরে কিন্তু কড়া বার্তা ভারতের তরফ থেকে, বিদেশ মন্ত্রকের তরফ থেকে, এবং তারপরে কিন্তু ফেসবুক পোস্টটি ডিলিট করে দেওয়া হয়েছে। মাহফুজ আলম তিনি ফেসবুকে যে পোস্ট করেছেন তারপরে কিন্তু কড়া বার্তা, পোস্টের প্রতিবাদ জানিয়ে কড়া বার্তা বিদেশ মন্ত্রকের তরফ থেকে ফেসবুক পোস্ট ডিলিট করে দেন মোহাম্মদ ইউনূসের সহকারী আলম। ইউনূস সরকারকে আরও দায়িত্বশীল হওয়ার বার্তা দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে। যে পোস্ট করেছেন তিনি, সেই পোস্টের পরই কড়া বার্তা দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের তরফ থেকে, এবং তারপরে কিন্তু পোস্ট ডিলিট করে দিয়েছেন সেই ব্যক্তি। এবং তার পরবর্তীতে ভারতের তরফ থেকে এটাও বলা হয়েছে যে ইউনূস সরকারকে আরও দায়িত্বশীল হতে হবে, এই বার্তা ভারতের তরফ থেকে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি এই বিষয় নিয়ে ঠিক কি বলেছেন শোনাবো। We have taken this up with the Bangladeshi government. We have actually strongly registered a protest on this issue. We understand that the post that you referred has been taken down. We would like to remind all concerned to be mindful of their public comments. While India has repeatedly signaled interest in fostering relations with the people and the interim government of Bangladesh, such comments underline the need for responsibility in public articulation.
যে কথা আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম, যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম, যেখানে পোস্ট করেছেন যিনি মোহাম্মদ ইউনূসের সহকারী, তিনি যে পোস্ট করেছেন এবং সেই পোস্টের পরে কিন্তু কড়া বার্তা ভারতের তরফ থেকে এসেছে এবং ইউনূস সরকারকে যে আরও এই বিষয়ে অত্যন্ত কেয়ারফুলি দেখতে হবে সে কথা কিন্তু বলা হয়েছে। আর এরপর কিন্তু মোহাম্মদ ইউনূসের তরফ থেকে, তার সহকারী তরফ থেকে এই পোস্টও কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে। মাহফুজ আলম তিনি যে ফেসবুকে পোস্ট করেন, সেই ফেসবুক পোস্টের পরে কিন্তু ভারতের তরফ থেকে, বিদেশ মন্ত্রকের তরফ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে। আমরা বিষয় নিয়ে আরো কথা বলবো। সব্যসাচী এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন, আমাদের প্রতিনিধি। সব্যসাচী, একের পর এক ভারত বিদ্বেষ তো চলছেই, আমরা দেখতে পাচ্ছি। বিদেশ সচিব পর্যায়ের যে বৈঠক হলো কয়েকদিন আগে, সেই বৈঠকের পর ভারত তাদের অবস্থান, তাদের তরফ থেকে যে উদ্বেগ সেটা জানিয়ে দেওয়া হয়েছিল। সেখান থেকেও পাল্টা বক্তব্য এসেছিল যে তারা দেখছে, কিন্তু তারপরেও একের পর এক কড়া মনোভাব দেখা যাচ্ছে। আর এবার সাম্প্রতিক সময়ে যে পোস্টকে কেন্দ্র করে ভারতের তরফ থেকে কড়া বার্তা কিন্তু গিয়েছে। একদম এই খবর আমরাই প্রথম করেছিলাম জি 24 ঘন্টা। গত 16 তারিখে বিজয় দিবস উপলক্ষে মাহফুজ আলম, এই মাহফুজ অত্যন্ত বিতর্কিত এবং ইউনূসের প্রধান সহকারী, দপ্তরবিহীন উপদেষ্টা, এই মাহফুজ আলম একটি পোস্ট করেন। সেই পোস্টে বলা হয়, এবং বাংলাদেশটি নিজের দেশ নিয়েই তার যথেষ্ট উদ্বেগ ছিল, এই দেশ পোকায় খাওয়া, খণ্ডিত দেশ, এর জন্মদাগ ভারত, এই ধরনের বিতর্কিত মন্তব্য ছিল। এবং তার বক্তব্য ছিল একটি এর ভূগোল পরিবর্তন দরকার। ভূগোল পরিবর্তন করে বাংলাদেশকে কি হতে হবে? কলকাতা বাংলাদেশের মধ্যে থাকতে হবে, ত্রিপুরা বাংলাদেশের মধ্যে থাকতে হবে, অসম বাংলাদেশের মধ্যে থাকতে হবে, এই জাতীয় একটি পোস্ট ফেসবুকে মাহফুজ আলম করেন। কিন্তু তারপর প্রবল বিতর্কের ঝড় ওঠে, সেই ফেসবুক পোস্ট থেকে তিনি ডিলিট করেন 2 ঘন্টা 2-এর মধ্যে, যদিও সেই স্ক্রিনশট ইতিমধ্যেই ভাইরাল হয়ে যায়। এবং এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন ওঠেই, মাহফুজ আলম যে কিনা তত্ত্বাবধায়ক সরকারে রয়েছে, সরকারে থেকে যখন ভারত ভাগের কথায় বলছে, তাহলে কি এটা সরকারি মন্তব্য, সরকারি মনোভাব, এইটাই কি ধরে নিতে হবে? এই জায়গা থেকেই তীব্র প্রতিক্রিয়া হয় ভারতের তরফ থেকে। আজ রণধীর জয়সওয়াল বিদেশ মন্ত্রকের মুখপাত্র তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, গোটা বিষয়টি নিয়ে ভারত অত্যন্ত কড়া মনোভাব নিয়ে দেখছে, এই নিয়ে প্রতিবাদ জানিয়েছে তারা। এবং ইউনূস সরকারকে আরও দায়িত্ববান হওয়া উচিত, আরও দায়িত্বশীল হওয়া উচিত, এমনটাই মাহফুজ আলমের সেই পোস্ট নিয়ে শুক্লা কড়া বার্তা দেওয়া হয়েছে ভারতের তরফে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।